এই বাজেটে 9,38,000 কোটি টাকা যা স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, আমার শিক্ষাক্ষেত্রে সেই স্বপ্ন কি এখানে আছে? মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয় বরাদ্দের হিসাব, শিক্ষা খাতে মোট বরাদ্দ 1,26,497 কোটি টাকা, অথচ বাজেট বক্তব্যে শিক্ষা খাতে বরাদ্দ দেখানো হয়েছে 1,36,606 কোটি টাকা। বাজেটের এই বরাদ্দে আমরা দেখছি বাজেট বক্তব্যে 14,109 কোটি টাকা বেশি বরাদ্দ দেখানো হয়েছে। আমার প্রশ্ন, এই যে এই 14,109 কোটি টাকা কোন খাতে খরচ হবে? আমি এখানে একটি প্রস্তাব দিতে চাই। এই খাত আমাদেরকে যেহেতু দেখানো হয়নি, আমি এখানে একটি প্রস্তাব দিতে চাই। তার আগে দুটি কথা বলতে চাই। শিক্ষা খাত শুধু অবকাঠামো নয়, শিক্ষার মান, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল সক্ষমতা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা, এই 4টি খাতের ফলাফলের উপর নির্ভর করবে। শিক্ষা মান বাড়াতে হলে শিক্ষকের মান বাড়াতে হবে, এবং শিক্ষকের মান তখনই বাড়ানো সম্ভব যখন একজন মেধাবী শিক্ষক এই জায়গায় চাকরি করবে। এজন্য আমি বলতে চাই, মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। দুঃখজনক হলে সত্যি, প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষকের অভাব, কারণ মেধাবীরা শিক্ষকতায় আসে না। জুলাই বিপ্লবের সূচনায় ছিল মেধা, অথচ আমরা এই বাজেটে সেই মেধার বিকাশের ক্ষেত্রে কি বরাদ্দ রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পারলাম না। মেধাবীদের আকৃষ্ট করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এই বাজেটে নেই। আমি প্রস্তাব করতে চাই, মেধাবীদের উচ্চ বেতন সহ প্রথম শ্রেণী শিক্ষকের মর্যাদা দিয়ে মাধ্যমিক পর্যন্ত শিক্ষক নিয়োগ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে দ্রুত সম্ভব নয়, কোনো এলাকাকে পাইলট প্রকল্প ধরে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করে ধীরে ধীরে সারা দেশে নিয়োগ করা যেতে পারে। এই জায়গায় ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান এদের শিক্ষা ব্যবস্থাকে গবেষণা করে আমরা এই পদক্ষেপ নিতে পারি। শুধু রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে মেধাবীদেরকে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে পারলে আমাদের শিশুরা সৃজনশীল হয়ে গড়ে উঠবে। যুব সমাজ আমাদের বড় সম্পদ। বাজেটের কোন খাতগুলো কর্মসংস্থান সৃষ্টির জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে? সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী গড়ে 10.8% হারে শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছে, কিন্তু শিক্ষা জীবন শেষে তারা দেশে ফিরে আসছে না। এর অন্যতম কারণ জব মার্কেট নেই। এই জব মার্কেট সৃষ্টির ক্ষেত্রে এই বাজেটে কি বরাদ্দ দেওয়া হয়েছে আমার কাছে স্পষ্ট নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-2025 অর্থ বছরে বাংলাদেশিদের বিদেশি শিক্ষার ব্যয় ছিল $66,20,00,000, যা ইতিহাসের সর্বোচ্চ। আমরা চাই আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষে দেশেই কর্মসংস্থান খুঁজে নেবে, কিন্তু সেই নিশ্চয়তা কি এই বাজেটে রয়েছে? মাননীয় স্পিকার, প্রকৃত প্রশ্ন হলো, এই বাজেটে আমাদের নারী সমাজের কি রয়েছে? আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর এখানে পদক্ষেপের কথা বলা হয়েছে, কিন্তু নারী নিরাপত্তা কোথায়? নারী ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের জন্য কি কি প্রণোদনা দেওয়া হয়েছে? নারী উৎপাদিত পণ্য বিক্রয়ের কি ব্যবস্থা করা হয়েছে? এই বাজেটে তার অনুপস্থিত। নারীদের ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। নারীর মেধা, সৃজনশীলতা, কর্মদক্ষতা বিকাশে নারীর ক্ষমতায়ন জরুরি। মাননীয় স্পিকার, তাই নারী যাতে নিজের ইনকাম করার মাধ্যমে স্বাবলম্বী হতে পারে সেই দিকটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাজেট বাস্তবায়নের প্রকৃতপক্ষে তখনই সম্ভব স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমি 3টি সুনির্দিষ্ট অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে। 1, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে ফলাফল ভিত্তিক সূচক প্রকাশ করা। 2, করনীতি সামাজিক প্রভাব মূল্যায়ন করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। 3, প্রতি ত্রৈমাসিকে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি সংসদে উপস্থাপন করা। মাননীয় স্পিকার, এই বাজেট চূড়ান্ত পরীক্ষা হবে মানুষের জীবনে, বাজারে, হাসপাতালে, বিদ্যালয়ে, কৃষকের মাঠে, তারুণ্যের চাকরির সন্ধানে। আমরা চাই শুধু সংখ্যায় বড় নয়, বাস্তবে প্রভাবেও এর বড় হতে হবে। মাননীয় স্পিকার, আমি
আমার এলাকা সম্পর্কে দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে আমি গাজীপুরের বাসিন্দা, কর্মসূত্রে সেখানে থাকি, জীবনে কর্মস্থলে বসবাস করছি। কিন্তু গাজীপুরের যে সমস্যা, আসলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, এই অবস্থা হয়েছে গাজীপুরের। এখানে আমি দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে বিআরটি প্রকল্প। এই বিআরটি প্রকল্প নিয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে আমি জানতে চাই। বিশেষ করে এই টঙ্গী থেকে আব্দুল্লাহপুরের যে অবস্থা, সেখানে মাদকাসক্তিদের উদ্যোক্তা অত্যাচার, সেখানে ছিনতাই, যানজট নিত্যদিনের সঙ্গী। এ ব্যাপারে এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হোক এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োগ করা হোক, আমি প্রস্তাব করছি। দ্বিতীয় প্রস্তাব করছি যে গাজীপুরের শ্রমিক বান্ধব এলাকা, এই শ্রমিক বান্ধব এলাকায় নারীর জন্য কোনো হাসপাতাল সেভাবে নাই, একটি আলাদা হাসপাতাল করার জন্য আমি প্রস্তাব করছি।